আজ আমরা ফোরিয়ার উপপাদ্য পড়ব। আমরা এর আগে সরল দোলগতি পড়েছি। সরল দোলগতি জানি কোনো কণার গতি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এ কজ ওমেগা টি এরকমভাবে প্রকাশ করা যায়, তাহলে তাদেরকে আমরা সরল দোলগতি বলবো, সেই কণার গতিকে সরল দোলগতি বলবো। দেখো, আমাদের বাস্তব জীবনে অনেক রকম দোলগতি দেখা যায়, এছাড়াও যেগুলো সরল দোলগতি ঠিক না, জটিল দোলগতি বলা যেতে পারে। মানে যেমন আমাদের বাদ্যযন্ত্রের যে বাজনা, তারপর আমাদের ভোকাল কর্ড যে কম্পন হয়, ঠিক আছে, বা বিভিন্ন রকম গানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের জটিল দোলগতি দেখা যায়, সরল দোলগতি নয়। এটা ঠিক একদম পুরো সরল দোলগতি মতো নয়। এই যে জটিল দোলগতিগুলো আছে, এই জটিল দোলগতিগুলোকে ফোরিয়ার থিওরাম আমাদের বেশ কয়েকটা সরল দোলগতিতে এটা রূপান্তর করতে পারে। ঠিক আছে, জটিল দোলগতি যেগুলো আছে সেগুলোকে আমরা সরল দোলগতির সমষ্টি আকারে, অর্থাৎ সাইন এবং কজের অপেক্ষকের সমষ্টি আকারে আমরা প্রকাশ করতে পারি। সেটাই করি এই ফোরিয়ার থিওরাম। ঠিক আছে, তো এবার আসি আমরা ফোরিয়ার থিওরামের বিবৃতিটা কি? যদি কোনো জটিল দোলগতির অপেক্ষক এফ অফ এক্স নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলে, আমি শর্তগুলো পরে ডিসকাস করছি, তাহলে এটিকে সাইন এবং কোসাইন হিসাবে নিম্নরূপভাবে প্রকাশ করা যায়। ওকে, তো আমি এক্ষুনি বললাম না, যে কোনো জটিল দোলগতির অপেক্ষক অনেকগুলো সরল দোলগতির অপেক্ষকের সমষ্টি। তার মানে কি, জটিল দোলগতির অপেক্ষককে ভেঙে ফেললে অনেকগুলো সরল দোলগতি পাওয়া যেতে পারে। তার মানে যে যদি আমাদের কোনো জটিল দোলগতির অপেক্ষক থাকে, তাহলে সেটাকে আমরা অনেকগুলো কজ এবং সাইনের অপেক্ষক, তাকে ভেঙে আমরা পেতে পারি অনেকগুলো কজ এবং সাইনের অপেক্ষক। তাই দেখো, এখানে অনেকগুলো কজ এবং সাইনের অপেক্ষক এসেছে। নিম্নরূপভাবে যেটা প্রকাশ করতে পারি কি, সেটা এ জিরো, মানে একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, প্লাস এ ওয়ান কজ এন এক্স প্লাস ভি ওয়ান কজ এন এক্স, এই সরি, এটা এ টু, সরি, এটা এ টু কজ এন এক্স, ঠিক আছে, প্লাস ডট ডট এ এন কজ এন এক্স প্লাস ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে, এইটাও ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে, ইনফিনিটিভের কমও হতে পারে বিশেষ কেসের উপর। তারপর এবার এখানে কী হবে, বি ওয়ান সাইন এন এক্স, মানে এটা তো কস গেল, কসগুলো এইরকম হতে পারে। ঠিক আছে, তারপরে যেটা আছে তোমার বি ওয়ান কজ এন এক্স সাইন এন এক্স প্লাস বি টু কজ এন এক্স, বি টু সাইন এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স প্লাস ডট 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 ডট। ওকে, এই পর্যন্ত। তার মানে কি, একে আমরা লিখতে পারবো এফ অফ এক্স ইজ ইকাল টু এ জিরো প্লাস, এই যে যেটা আছে এটা আমরা সামেশন দিয়ে লিখতে পারি, সামেশন ওভার এ এন কস এন এক্স, ঠিক আছে, এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, প্লাস এইটাকে লিখতে পারি আমরা সাইন ফাংশনের সমষ্টি হিসাবে, যেমন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ভি এন সাইন এন এক্স, তাই না? যোগ আছে অনেকগুলো, তার মানে তাদের আমরা সামেশন হিসাবে লিখতে পারি। ওকে, তো এইভাবে যে কোনো আমরা অপেক্ষককে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই যে এফ অফ এক্সের যে উপরের যে ফর্মটা আছে, বিশেষ করে এই ফর্মটাকে আমরা ফুরিয়ার সিরিজ বলি। এইভাবে যদি কোনো একটা জটিল অপেক্ষককে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে এই প্রকাশকেই আমরা এইরকমভাবে প্রকাশ করলেই এটাকে বলবো ফোরিয়ার সিরিজ। ঠিক আছে, এবং ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে দেখো, এইটাই হচ্ছে আমাদের যদি বলে তোমার বিবৃতির গাণিতিক রূপ, তাহলে ফোরিয়ারের কিন্তু গাণিতিক রূপ বলতে মূলত এইটা, অত বড়োভাবে আমরা লিখি না, এইটাই হচ্ছে গাণিতিক রূপ, এইভাবে আসে গাণিতিক রূপটা। ঠিক আছে, তো
এইখানে আমাদের যেটা কাজ হয়, ফোরিয়ার সিরিজের বার করতে দেয় অনেক সময়, কোনো একটা অপেক্ষক দিয়ে দিই, তার ফোরিয়ার সিরিজ বার করতে দেয়। তো সেখানে আমাদের মূল কাজ প্রথমত A0, AN আর VN বার করা। তিনটি কনস্ট্যান্ট আছে, A0, এদেরকে ফোরিয়ার কোফিশিয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো ফোরিয়ার কোফিশিয়েন্ট A0, AN আর VN, ফোরিয়ার কোফিশিয়েন্ট, ফোরিয়ার কোফিশিয়েন্ট বলা হয়। তো আমাদের কাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই তিনটে তোমার মানটা আমাদের নির্ণয় করাই মেন কাজ থাকে ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে। A0, AN আর VN এদের মানটাই নির্ণয় করা ওদের মূল কাজ থাকে। বুঝে গেল? এবার যেটা আমি বলছিলাম যে আমাদের কয়েকটি নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনটেন করতে হবে, মেনে চলতে হবে, সেই শর্তটা নিয়ে একটু ডিসকাস করা যাবে। দেখো, ফোরিয়ার উপপাদ্যের ক্ষেত্রে f(x)-এর যে শর্তগুলো আছে, তার প্রথম শর্ত হচ্ছে -π থেকে পাই অবকাশের এর একক মান সম্পন্ন হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এখানে -π থেকে পাই এই জিনিসটা আসলো মানে একটা ফুল টাইম পিরিয়ড, -π থেকে পাই মানে একটা পুরো পর্যায়কাল। তো সেটাই দেখা যায়। বিষয়টা হচ্ছে কি, পুরো পর্যায়কালের সমানই হয়, -π থেকে পাই বা 0 থেকে পাই। বা এবার যদি আমরা ইচ্ছা করলে এটাকে এক্সে আমরা ইয়ে করছিলাম, এটাকে কিন্তু ইচ্ছা করলে আমরা টি দিয়ে রূপান্তর করতেই পারি, যে সমীকরণগুলো এসে। যেমন f(ω)t যদি এটাকে আমরা ধরি, যখন আমরা এক্স দিয়ে প্রকাশ না করে সময় দিয়ে প্রকাশ করব, তাহলে এটা f(ω)t হবে A0। এটা n=1 to infinity, an ঠিকই আছে কিন্তু cos n এক্সের জায়গায় হয়ে যাবে কি ω_t, ঠিক আছে। শুধু এক্স হয়ে যাবে কি ω_t দিয়ে রিপ্লেস করলে এক্স হয়ে যাবে ω_t, ঠিক আছে। এটা bn প্লাস সাইন n তোমার ω_t, ঠিক আছে। এইভাবেই তোমার ω_t টাইম আকারেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি, শুধু কোণ দিয়ে নয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এইটা যেটা হবে, এই যে অবকাশ -π থেকে পাই, এটা হয়ে যাবে কত, -t/2 থেকে t/2, তাই না? -t/2 থেকে t/2 এরকম অবকাশের মধ্যে ও একক মান সম্পন্ন হতে হবে। যে সবসময় যে -π থেকে পাই হবে এটাও নয়, আমরা 0 থেকে টি করতে পারি, মানে যে কোনো একটা টাইম পিরিয়ড এর মধ্যে ওটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, একক মান সম্পন্ন হতে হবে। f(x) বেষ্টিত বাউন্ডেড হতে হবে, ঠিক আছে, বেষ্টিত হতে হবে, বাউন্ডেড হতে হবে, তার মানে ঠিক আছে। তারপর -π থেকে পাই এর বাইরে সমস্ত মানের জন্য কি, এটা ইম্পর্টেন্ট আরও, -π থেকে পাই এর বাইরের এক্সের সমস্ত মানের জন্য f(x + 2π = f(x)। অর্থাৎ একটা টাইম পিরিয়ডের পরে আবার একই রকমভাবে জিনিসটা রিপিট করছে। তুমি দেখো, f(x + 2π, আমরা 2π শুধু নয়, আমরা ওই 4π বললে, মানে সবসময় 2π যদি যোগ করে যায় পরপর পরপর 2π যদি বাড়িয়ে যায়, তাহলে এটা কিন্তু এইরকম হবে। অর্থাৎ পিরিয়ডিক ফাংশন বলতে পারো তুমি, হ্যাঁ, যে ওই 2π অন্তর এটা রিপিট হচ্ছে, ঠিক আছে। -π থেকে পাই এর বাইরে এক্সের সমস্ত মানের জন্য f(x + 2π = f(x), ঠিক আছে। এবার তারপর বলছি f(x) এর সসীম সংখ্যক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকতে হবে, একটা, ঠিক আছে। সসীম সংখ্যক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকতে হবে, ঠিক আছে। তারপরে f(x) নির্দিষ্ট অপেক্ষকে নির্দিষ্ট অবকাশে সসীম সংখ্যক অসন্ততা, ডিসকন্টিনিউটি এবং পিস ওয়াইজ সন্ততা, পিস ওয়াইজ তোমার কন্টিনিউটি, এটা হতে হবে, ঠিক আছে, সন্তত হতে হবে। ওকে, একটা নির্দিষ্ট অবকাশের মধ্যে সসীম সংখ্যক ডিসকন্টিনিউটি থাকবে এবং পিস ওয়াইজ সন্ততা হতে হবে। ওকে, তো এই হলো আমাদের f(x)-এর শর্ত। এদের কিন্তু একটা নাম আছে, এই শর্তগুলোকে আমরা কি বলি, ডিরিকলেট শর্ত, ঠিক আছে। এই যে শর্তগুলো ডিরিকলেট শর্ত নামে পরিচিত, ডিরিকলেট শর্ত, ডিরিকলেট শর্ত, ঠিক আছে। ডিরিকলেট শর্ত নামে পরিচিত এরা বলে। এই যে উপরের শর্তগুলো আছে এদেরকে ডিরিকলেট শর্ত বলে। ওকে, তা এই হচ্ছে আমাদের ফোরিয়ার উপপাদ্য, ফোরিয়ার থিওরেমের আমাদের
যে ওরা যে সত্যগুলো পালন করে সেই সত্যগুলোর ফোরিয়ার থিওরেম তো মূলত এইরকম জিনিস যে জটিল দোলগতিকে আমরা ইচ্ছা করলে সাইন এবং কজের ফাংশন হিসেবে অর্থাৎ কয়েকটি সরল দোলগতি হিসেবে আমরা প্রকাশ করতে পারি, বিশ্লেষণ করতে পারি ফোরিয়ার উপপাদ্য অনুযায়ী। এটাই হচ্ছে ফোরিয়ার উপপাদ্য। এরপরে হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম মূলত A0 AN আর BN, এই যে ফোরিয়ার কোফিশিয়েন্ট, ফোরিয়ারের যে সহগ, সেই সহগগুলো আমরা নির্ণয়ের চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমাদের A0 নির্ণয়ের চেষ্টা করতে হবে। তো সেইগুলো নির্ণয় করতে গিয়ে আমাদের যেটা করব, আমি সবার আগে এই যে জিনিসগুলো আছে এইগুলোকেই আমি একটু লিখে নেই, এই ফোরিয়ার সিরিজটাই আগে লিখে নেই। দেখো, আমি ফোরিয়ারের যে সিরিজটা, যে ফর্মটা আমাদের কাজে লাগে বলছিলাম, সেটা আমি লিখে নিয়েছি। ঠিক আছে, A0 নির্ণয় করব, প্রথমে A0 নির্ণয় করব। তো সেটা লিখে নিয়েছি। লিখে নিয়ে এবার আমার কাজ যেটা হবে সেটা এর দুই সাইডে ডিটি দিয়ে, এখানে ডিএক্স দিয়ে গুণ করব। দুই সাইডে ডিএক্স দিয়ে গুণ করে একে ইন্টিগ্রেশন করব। কোথায় না, এই অপেক্ষকের পাল্লার মধ্যে -π থেকে π, বা -t/2 থেকে t/2, বা 0 থেকে 2π, বা সেটাও করতে পারি, বা 0 থেকে টি এটাও করতে পারি, একই জিনিস হবে ওই পাল্লাটা। ঠিক আছে, তো করি ডিটি দিয়ে গুণ করি ইন্টিগ্রেশন। দেখো, ওই বেকার ডিএক্স দিয়ে গুণ করে -π থেকে π অবকাশের সমকলন করে, তা ওই পক্ষে ডিএক্স দিয়ে গুণ করেছি আমি অলরেডি। তারপর -π থেকে π অবকাশে প্রত্যেকের সমকলন করে দিলাম। -π থেকে π অবকাশের সমকলন। এইখানে দেখো এন যেহেতু কনস্ট্যান্ট, আমরা বাইরে বার করতে পারি -π থেকে π এই অবকাশের সমকলন। বিএন কনস্ট্যান্ট, বাইরে বার করে দিলাম সমকলনের -π থেকে π এই অবকাশের সমকলন। ওকে, এবার দেখো আমাদের এখানে যে জিনিসগুলো আছে, আমাদের এই লেভেলে এসে ছোটোখাটো ক্যালকুলেশন অত করার দরকার হয় না, কারণ করলেও অনেক সময়ও যায়। ওই জন্য আমি সংক্ষেপে যেটা করা যায় দেখা যাক সেটা কী হয়। যে এটাকে যেমন f(x) এর -π থেকে π, এর এটা কিন্তু আমরা আবারও বলছি 0 থেকে টি, -t থেকে t/2, -t/2 থেকে t/2 এটাও করতে পারি। ঠিক আছে, তো এবার আমরা আসি আস্তে আস্তে যে এখানে যেটা আছে এই জিনিসটাকে আমরা এমনও লিখতে পারি যে 0 টু -π থেকে π, ঠিক আছে, -π থেকে π, তারপর -π থেকে 0, আবার 0 থেকে π, এইভাবেও করে লিখতে পারি। অর্থাৎ দুটোর যোগফল হিসাবেও আমরা ওই অপেক্ষকটাকে লিখতে পারি, বা একেবারে আমরা এটাই লিখি -π থেকে π f(x) dx ইজ ইকাল টু A0 তো বাইরে বেরোবে, dx এর ইন্টিগ্রেশন করলে 1 হয়, আর তার লিমিট কোনো বসানোর দরকার নেই দেখো, তাই না? এরই লিমিট হবে -π থেকে π, যেখানে কোনো এক্সের সদস্য নেই, তাহলে এটা হবে A0, তাই তো? আর এখানে যেটা হবে দেখা যাক যে সামেশন ওভার n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি an। ঠিক আছে, এখানে মনে হলে তাহলে আমরা এটা অপেক্ষক বসিয়ে দিই -π থেকে π। ঠিক আছে, an। এইবার তুমি cos nx এর nx dx এর ইন্টিগ্রেশন কত হবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো কজ এবং সাইন ফাংশনের তো অ্যাভারেজ হচ্ছে 0। সিম্পলি যদি স্কোয়ার না থাকে, সাধারণভাবে যদি থাকে, তাহলে তাদের এটা কত, 0 হয়, তাই না? মোট যোগফলই 0। তার মানে তাদের যে ইন্টিগ্রেশন করেছি সেই ইন্টিগ্রেশন কত হবে, 0 হবে। তুমি মান বসিয়ে দেখতে পারো। এখানে সাইনের যখন ইন্টিগ্রেশন করবে, এই কজের যখন ইন্টিগ্রেশন করবে, এটা হবে সাইন। এবার এন এর মান বসিয়ে দেবে, পাই এর মান বসিয়ে দেবে, সাইন এন পাই মাইনাস সাইন এন পাই। ওকে, তার মানে সাইন এন পাই মানে সেটা তো প্লাস, তার মানে সাইন এন পাই মাইনাস এন পাই, সাইন এন পাই। ঠিক আছে, সাইন এন পাই মাইনাস এন পাই মানে 0 হয়ে যাবে। তার মানে এইটার মান হয়ে যাবে 0, এই পার্টটার মান হলো 0। আবার ঠিক একই রকমভাবে এই পার্টটারও মান হয়ে যাবে 0। দেখো, সামেশন ওভার n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, এটা তো bn আছে, আর এই পার্টটারও ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, লিমিট বসানোর পরে 0 হয়ে যাবে।
দেখাবো কি একটা দুটো আমি না, এই দেখো আমি এইটাও -y ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি একটা অন্য সাইডে। দেখো কীভাবে জিরো হয় সেটা আমি দেখিয়েছি। কস এন এক্সের ইন্টিগ্রেশন করলে কস এন এক্স বাই এ সাইন এন এক্স বাই এন কসের প্লাস হয় -y টু পাই, 1/nটা বাইরে নিয়ে আসি। এবার লিমিট এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি কস এন পাই সাইন এন পাই মাইনাস অফ সাইন এন -5, ঠিক আছে। এবার সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সেটা বসিয়ে দিলাম প্লাস সাইন থিটা। এন পাইয়ের মান কত? 0। সাইন এন পাইয়ের মান 0 না, সাইনের যে কোনো পাইয়ের মানই 0। তো আবার এটাও 0, দুটোই 0 হলো, ঠিক আছে, তাহলে 0 হয়ে গেল। আবার সাইন এন এক্স যদি করো তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কজ হয়, তার মাইনাস কজ এন এক্স বাই এন, মাইনাস 1/nটা কমন নিচ্ছি বাই এন হয়, ঠিক আছে, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এরকমভাবে এবার তোমার পাওয়ার লিমিট বসিয়ে গেছি। কজ মাইনাস থিটা মানে মাইনাস তোমার প্লাস কস থিটা হয়ে যায়, তার মানে মাইনাসের চিহ্ন চেঞ্জ হলো না এখানে যেমন হয়েছিল। তাহলে কস এন পাই মাইনাস কস এন পাই কত হবে? 0 হবে। এই যে রাফ ওয়ার্কগুলো আমি ওই ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, একটা একটা করে দেখে নিও। ওকে, তো তাহলে এটাও 0 হলো, এটাও 0 হলো, তাহলে এগুলো সব 0। তাহলে এবার আমরা যদি দেখি বিষয়টা কী হতে চলেছে, তাহলে দেখো এটা হলো -y টু পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু, এটা তো লিমিট বসানোর কোনো জায়গাই নেই, a0, এটা তো 0, এটাও 0, এটা 0, এটাও 0, 0 যেহেতু গুণ হলো, তার মানে আমরা এটা a0-র মান পেয়ে গেলাম, ঠিক আছে। ও সরি, একটা ভুল হলো। ও হো, এখান তো ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স হয়, এটা খেয়াল করেনি, ঠিক আছে, এটা খেয়াল করা হয়নি। ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স, তার মানে মানটা আমরা বসিয়ে দিই। এটা কত হবে? সরি, এক্সের একবার বলবে পাই মাইনাস অফ, আর একবার বলবে -পাই, ঠিক আছে, ভুল হলো একটা জিনিস। এক্সের একবার বলবে পাই মাইনাস অফ -পাই, তার মানে আর বাদ বাকিগুলো তো সব 0, এটা 0, এটাও 0, পাই মাইনাস অফ -পাই, ঠিক আছে। তার মানে পাই মাইনাস অফ -পাই মানে পাই প্লাস পাই, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা বসাই, এটা -পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, এটা কত হবে? a0 ইন্টু পাই মাইনাস অফ -পাই মানে পাই প্লাস পাই মানে 2 পাই, ঠিক আছে, ওগুলো আর নেই। তাহলে এখানে কত হবে? এখান থেকে হামেশাই আমরা বার করতে পারবো a0 ইজ ইকাল টু 2 পাই ওই সাইডে চলে যাবে, 1/2 পাই -পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। এই দেখো কোফিসিয়েন্টের মান বেরিয়ে গেছে। a0 ইজ ইকাল টু 1/2 পাই -পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এভাবে এক্স মানে যে অপেক্ষকটা আমাদের ছিল, যে অপেক্ষকটা আমরা দিয়ে দেবে, যাকে এইভাবে আমরা ভাঙবো, এই অপেক্ষকটাই কিন্তু দিয়ে দিচ্ছে। এটা একটা জটিল অপেক্ষক, জটিল দোলগতির অপেক্ষক, এটাকেই ভেঙে আমরা ওই এইটা এই আকারে প্রকাশ করব। তো আসলে এই অপেক্ষককে এই আকারে প্রকাশ করতে গেলে a0 দরকার, আর a0 দরকার হলে আমরা এই অপেক্ষককে এই আকারে ধরে নেব, নিয়ে এইভাবে আমরা a0কে নির্ণয় করব। এবং সেই a0-র মান কি যদি আমাকে বার করতে দেয়, a0-র মান এই ক্ষেত্রে স্বাভাবিক সূত্রটা বার করতে বললো, তাহলে এটা করতে হবে। যদি a0-র মান নির্ণয় করতে বলে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছে। 1/2 পাই -পাই টু পাই এফ অফ এক্সের জায়গায় বসবে কত? এফ অফ এক্সের জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে এফ অফ এক্স যা দিয়ে দেবে, যেরকম ফাংশন দিয়ে দেবে সেটা বসে যাবে, দিয়ে ইন্টিগ্রেশন -পাই থেকে পায়ে তাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি সবসময় এইরকম যে এক্সে দিলে থিটাতে যদি দেয়, তাহলে তুমি এইভাবে ইন্টিগ্রেশন করতে পারো। তুমি যদি থিটাতে না দেয়, তখন ইন্টিগ্রেশন টাইমে করতে পারো, এবং টাইমের ইন্টিগ্রেশন এই অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে, a0 ইজ ইকুয়াল টু 1 তোমার টি ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ এক্স। ও এইভাবে লেখাও ঠিক হচ্ছে না আমার, এইভাবেও তুমি করতে পারো। এইটাকে আবার 0 টু 2 পাইও এরকম আকারেও করতে পারো, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা 0 থেকে 2 পাই a0 ইজ ইকুয়াল টু 1/2 পাই 0 টু 2 পাইও করতে পারো এফ অফ এক্স
ডিএক্স, অথবা মাইনাস টি টু টি এফ অফ এক্স ডিএক্স, এইভাবে। এগুলো সব এ জিরো নির্ণয়ের ফর্মুলা, যেমন তখন তোমার যখন যেটা সুবিধা হবে তুমি সেইভাবেই করবে, ঠিক আছে। টি থেকে টি হলে 1/t হবে, কিন্তু 0 to t তোমার এফ অফ এক্স ডিএক্স। আর যদি মাইনাস পাই থেকে পাই কাটি 1/2 পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। এই হচ্ছে এ জিরো নির্ণয় করার আমাদের নিয়ম। এবার আমরা আসি এ এন নির্ণয় করার ক্ষেত্রে। দেখো, প্রথমে আমি আমাদের সেই স্ট্যান্ডার্ড ফর্মটা ধরে নিয়েছি, এফ অফ এক্স ইজিক্যাল টু H0 প্লাস 1/∞ এ এন কজ এন এক্স বিএন সাইন এন এক্স, ওটা দুটো যোগফল হিসেবে ধরে নিয়েছি। নিয়ে এবার আমাদের কি করব, আমাদের দুই সাইডে একটা বিশেষ জিনিস দিয়ে গুণ করে দিতে হবে, যে সেটা হচ্ছে এ এন বার করার সময় তোমাকে কজ এম এক্স দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। কজ এম এক্স দিয়ে গুণ করতে হবে। এটা বার করার সময় এ এন যখন বার করতে হবে আর এইটা যখন বার করতে হবে তখন সাইন এম এক্স দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এম এক্স দিয়ে গুণ করবো। কজের সহগ বার করার সময় কজ এম এক্স, আর সাইনের সহগ বার করার সময় সাইন এম এক্স, ঠিক আছে। তো এখানে আমার এ এন বার করতে হবে, মানে কজ এম এক্স দিয়ে গুণ করে দেবো। আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এই সাইডে করলাম কজ এম এক্স, ঠিক আছে। কজ এম এক্স দিয়ে গুণ করলাম, এখানেও কজ এম এক্স দিয়ে দুই সাইডে সব টার্মকেই কজ এম এক্স দিয়ে গুণ করলাম। এটাও কজ এম এক্স নয় অ্যাকচুয়ালি কজ এম এক্স ডিএক্স দিয়ে গুণ করলাম, কজ এম এক্স, ঠিক আছে। এর মধ্যেই করছি, একটু প্রবলেম হবে। কজ এম এক্স ডিএক্স দিয়ে গুণ করলাম, ডিএক্স এবার ইন্টিগ্রেশন করে দিলাম, ঠিক আছে। কজ এম এক্স দিয়ে গুণ করে এম এক্স কিন্তু এন এক্স না, গুণ করে, একটু আলাদা টার্ম, গুণ করে ইন্টিগ্রেশন করা হলো, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন করে দিলাম, কত মাইনাস পাই থেকে পাই, ডিএক্স তো আছে না, এখানে ডিএক্স নেই, এখানেও ডিএক্স নেই, মাইনাস পাই থেকে পাই। ওকে, আমি একটু এ বাঁচানোর চেষ্টা করছি, মাইনাস পাই থেকে পাই, এখানেও তাই ডিএক্স আছে, হ্যাঁ, মাইনাস পাই থেকে পাই, ঠিক আছে। এবার আমরা এটা দেখো, এটা কত হবে, মাইনাস পাই থেকে পাই, এটা একটু বড় করে লিখি, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স, এবার একটু সাজিয়ে লিখছি, কজ এম এক্স ডিএক্স, ঠিক আছে। এটা গেল। এবার দেখো, আমার এ জিরো বাইরে কমন যেই নেব, এটা কজ এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই কত হবে, মাইনাস পাই থেকে পাই, ওই রেঞ্জে কজ এম এক্সের ইন্টিগ্রেশন কিন্তু 0 হবে, ঠিক আছে, তাই না। তার মানে এইটা 0, তাহলে এ জিরো ইন্টু 0 প্লাস এই জিনিসটা, দেখো তারপরে কি হলো, তোমার এটা লিখে নিলাম যেমন ছিল, ঠিক আছে। এই পার্টের ক্ষেত্রে দেখো সাইন এম এক্স ইন্টু কজ এম এক্স, এই সাইন আর কজ দুটো ডিফারেন্স থাকলে তাদেরকেও কিন্তু আমরা ইন্টিগ্রেশন করলে তোমার কি হয়, 0 হয়, অর্থাৎ এই পার্টটাও 0 হবে, ঠিক আছে। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই পার্টটাও 0 হবে, ওকে। এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 0 হয়, কিন্তু বিশেষ একটা কেসে এর মান আছে, ঠিক আছে। তাহলে এই পার্টটাও 0, এই ইন্টিগ্রেশনটাও 0, তাহলে এই পার্টটা থাকলো, এবং এই পার্টটা বিশেষ একটা কেসে তোমার 0 হয় না, আর সব কেসেই 0 হয়। তো এই পার্টটার ইন্টিগ্রেশন করলে যেটা আমরা লিখতে পারি, যেমন এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এম এক্স ডিএক্স ইজ ইকাল টু, এটাও ইন্টিগ্রেশন এন ইজ ইকাল টু 1 to ∞ এ এন ইন্টু, এই ইন্টিগ্রেশনটা আমরা লিখতে পারি এরকম, ডেল্টা এম এন বা এন এম, ডেল্টা এম এন, ঠিক আছে। এই যে ইন্টিগ্রেশন, এই পার্টটার ইন্টিগ্রেশনকে আমরা বলছি ডেল্টা এম এন, এর মানটা কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ওর ইন্টিগ্রেশন করে দিলে বলা হয় যে ডেল্টা এম এন, এটা একটা ফাংশন, ডেল্টা ফাংশন, যে ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এম আর এন যখন সমান হবে তখন এইটার মান 1 হবে, এম আর এন সমান হলে, তাহলে ডেল্টা কেমন,
না ডেল্টা এম এন এইটা ইজ ইকুয়াল টু 1 যখন এম ইজ ইকুয়াল টু এন, আর এই ডেল্টা এম এন এইটা ইজ ইকুয়াল টু 0 যখন কখন হবে এটা ইজ নট ইজ ইকুয়াল টু এম নট ইজ ইকুয়াল টু এন হলে তখন 0 হয়ে যাবে। দেখো এম নট ইজ ইকুয়াল টু এন যদি হয়, দেখো এম ইজ ইকুয়াল টু এন হলে কি হবে, ধরো কজ এন এক্স এটাও কজ এন এক্স, তার মানে কজ স্কোয়ার এন এক্স। এই কজ স্কোয়ারের এন এক্সের ইন্টিগ্রেশন করলে একটা মান থাকে, কজ এন এক্স আর কজ এন এক্স মানে কজ স্কোয়ার এন এক্স, তাহলে এই স্কোয়ার আসছে মানে তখন ইন্টিগ্রেশন করলে মান থাকবে। কিন্তু এটা যদি সমান না হয় তাহলে কজ এম এক্স ইন্টু কজ এম এক্স মানে একদম এইরকমভাবেই আমাদের শূন্য হয়ে যাবে মানটা। ওকে, বুঝতে পারছো? তো তাই যদি হয়, এবার আমরা আরেক লাইন এগিয়ে যাই, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি জায়গা রেখে দেয়, মাইনাস ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এম এক্স ডিএক্স। এইবার আমি যদি মান বসাই, শুধু আমি ইন্টিগ্রেশনটার মান বসালাম, ইন্টিগ্রেশনটার মান 1 বসাই, আরগুলো তো বাদ বাকিগুলো 0, তাহলে এটা একটা সামেশান আকারে আছে, যে সামেশানকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে যোগ আকারে আসবে A1 কস তোমার এম ডেল্টা এম সরি 1 কস এম এনের মান 1, তারপর A2 প্লাস A2 কস M2, A3 কস M3, A4 কস M4 প্লাস ডট ডট একটা টার্ম আসলো কি এ এন কস এন এন এই সরি ডেল্টা এন এন, তাই না, এ এন কস ডেল্টা এন এন। ঠিক আছে, আমি তাই তো, তো আমি ইন্টিগ্রেশনটাকে যদি বসিয়ে দিই তাহলে সেই ডেল্টা এন এন ওইটারই মান থাকবে। আমি একবার যদি লিখে দিই, এখন লিখে ফেলেছি A1 এন এর মান যখন 1 ডেল্টা M1 A2 ডেল্টা M2 প্লাস ডট 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 এ এন ডেল্টা এম এন এই এন এন। ঠিক আছে, এন এন দেখো কেন না এই জায়গার ক্ষেত্রে এম আর এন একই, এইটা বলছি আমরা এম আর এন হচ্ছে একই সেম এইটার ক্ষেত্রে, তাই এন আর এম একই হয়ে গেছে, বাদ বাকি আবার আলাদা, তার মানে এটা এম আর এন আলাদা, এটা এম আর এন আলাদা, এটার এন তো 1 এম হচ্ছে এম, এটার এম এন আলাদা, প্রত্যেকের এম এন আলাদা, শুধুমাত্র এটার এম ইজ ইকুয়াল টু এন, মানে শুধুমাত্র এইটার ক্ষেত্রে ডেল্টা এম এন এন মানে এম আর এন সমান, তার মানে এইটার ক্ষেত্রে শুধু মানটা 1 হবে, আর বাদ বাকি সব শূন্য, মানে বাদ বাকি সব 0 হয়ে যাবে। তার মানে এই জায়গাটা কত হবে, এই জায়গাটাকে আমরা লিখতে পারি, কারণ এম আর এন এদের নট ইজ ইকুয়াল টু এই ইকুয়াল না, এখানেই শুধু এম আর এন সমান, তার মানে এই জায়গায় মানটা থাকবে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এম এক্স dx is equal to 0 plus 0 plus সবই 0 ডট ডট, শুধু এই জায়গায় এ এন থাকবে ইন্টু 1 থাকবে, তার মানে এ এন এর মান ও একটা জিনিস ভুল হয়ে গেছে, এইটার মান হচ্ছে পাই ডেল্টা এম এন। ঠিক আছে, পাই ডেল্টা এম এন। ওকে, একটা পাই গুণ হয়, তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে পাই গুণ হয়ে থাকবে, পাই পাই প্রতিটা জায়গায় একটা পাই গুণ হয়ে থাকবে। ঠিক আছে, সব জায়গায়, তার মানে এখানে একটা পাই থাকবে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওই এইটা যে ইন্টিগ্রেশনটা আছে, এই যে ইন্টিগ্রেশনটা এটা পাই ডেল্টা এম এন। ঠিক আছে, পাই ডেল্টা এম এন হয় ওই ইন্টিগ্রেশনটা, আর বাদ বাকি ইন্টিগ্রেশনগুলো সবটাই ছিল। ওকে, এবার যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে এটা হবে 1 পাই, এটাকে সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos mx dx is equal to an। ঠিক আছে, অতএব an এর মান কত, সেটা 1 পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এম এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের এ এন যেটা আছে বললাম ফোরিয়ার, এটা যদি আমাকে এক্সপেনশন যদি করতে হয়, ফোরিয়ার যদি আমাদের সিরিজটাকে বার করতে হয় তাহলে এ এন যে সহগটা দরকার সেটা আমরা এইভাবে নির্ণয় করব, যে মূল সূত্র আছে তাকে কজ এম এক্স দিয়ে গুণ করব,
ঠিক আছে, যেহেতু কজের সহগ বার করবো, এবার তারপরে দেখবো ইন্টিগ্রেশন করলে এটা শূন্য হয়ে যাবে। আমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই যে শূন্যগুলো হয়ে যাচ্ছে এগুলো পাশে লিখে দিলেই যথেষ্ট। এইচএসে যখন ভালো করে দেখাতে হয় এখানে কোনো প্রয়োজন নেই দেখানো, ঠিক আছে, শুধুমাত্র লিখে দিলেই হবে। এরপরে যেটা দেখা যাবে এটা এইরকম ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটা যে ইন্টিগ্রেশন পাই ডেল্টা এম এন সেটা একটু দেখে নেবে, অর্থাৎ এটা এম আর এন সমান হয়ে গেলে তখন এর মান হয়ে যায় পাই, ঠিক আছে, আর এম আর এন সমান না হলে এর মান হয়ে যায় 0, ঠিক আছে। তো এইটা যদি তুমি টাইমের সাপেক্ষে বলে দাও, যদি টাইম দিয়ে এই ফাংশনটা বার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এ এন ইজ ইকুয়াল টু হবে পাই টাইমের সাপেক্ষে, সেটা 1/2 T/2 এর সঙ্গে একই না, পাই আর T/2 একই, তারপরে সেটা রিপ্লেস করে দাও 1/T/2, এটা -T/2 থেকে T/2 এফ অফ টি বা ওমেগা টি সিম্পলি কস এম ওমেগা টি ডিএক্স ডিটি সরি ডিটি, ঠিক আছে। বা আরও একটু ভালোভাবে যে ফর্মটা আমরা ইউজ করি এ এন এর মান বার করার জন্য 2/T, দেখো উল্টে যাচ্ছে, -T/2 টু T/2 এফ অফ ওমেগা টি কস এন ওমেগা টি ডিটি। এটা হচ্ছে আমাদের এ এন বার করার টাইমের সাপেক্ষে যদি টাইম দিয়ে দেয়, বা এফ অফ টি যেটা আছে এটা টাইমের ফাংশন দেয়, এই ফাংশনটা যে ফাংশনটায় আমরা এটা করব সেই ফাংশনটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু টাইম দিয়ে ফর্মুলাটা বসাবো। আর যদি আমাদের টাইম না দিয়ে এক্সের ফাংশন দেয় তাহলে আমরা এইভাবে এই ফর্মুলাটা বসাবো। ওকে, ঠিক একই রকমভাবে এবার আমরা বি এন নির্ণয় করতে চলি।